ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফেল করেন, দেয়ার ইজ নো ওয়ে মিলিটারি শাসন। এবং মিলিটারি শাসনে গত ৩ মাসে দেশের যে অরাজকতা, এখন মিলিটারির মধ্যে এমন নেতৃত্ব তৈরি হয়নি যেটা শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছেন। তার কাউন্টার যেটা নেতৃত্ব তৈরি করে পুরো মবটাকে কন্ট্রোল করবে, এখন কারা করবে? ধরেন কমান্ডে যারা আসবে, ধরেন ওয়াকার সাহেব নাই, তো এখন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে যারা আছেন, আপনি দেখেন তো যে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো এরকম অবস্থা তাদেরকে শেখ হাসিনা রাখছে কিনা। সবাইকে লয়াল বানিয়ে ফেলেছে। অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে বসে বণিক বার্তার সঙ্গে, এবং সেই সাক্ষাৎকারে তিনি কতগুলো কথা খোলামেলা বলেছেন, এবং তার কথাগুলো ছিল অনেকটা সাবলীল, নির্ভীক, এবং সেই কথার মধ্যে কোনো জড়তা ছিল না, এবং কৌশলও তিনি অবলম্বন করেননি। এবং তার সেই বক্তব্য দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি হতাশ। ২ নম্বর হল তিনি আশা ছেড়ে দিয়েছেন, এবং তিনি ক্ষমতা ছাড়তে পারলে এখন বেঁচে যান, এই অবস্থা। এই বিষয় নিয়ে কথা বলবো, তার আগে তার আরো কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড বলে নেই। সেটি হলো তিনি যখন প্রথম ক্ষমতায় এলেন, তখন তার মধ্যে একটা এয়ারপোর্টে যখন এলেন, তার মধ্যে তখন একটা নেতৃত্বের যাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য এবং দৃঢ়তা, এটা ছিল। এর কারণ হলো তিনি এয়ারপোর্টে নেমেই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন, ইউ হ্যাভ ইনভাইটেড মি, আমি আসিনি। তো যেহেতু আমি এসেছি, আমার কথা মতো চলতে হবে, আমার কথা শুনতে হবে। এবং এটা নেতার কথা। এর কারণ হলো জাতির জীবনে দুটো সময় আসে, যখন শান্তিপূর্ণ অবস্থান থাকে, তখন গণতান্ত্রিকভাবে সবার কথা শুনতে হয়। তিনি হয়তো তার ভাতিজাকে উপপ্রেসসি বানিয়েছেন, গ্রামীণ ব্যাংকে তার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন নূরজাহান বেগম, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তারপরে তার পছন্দের আরো ২-১ জনকে তিনি নিয়োগ দিয়েছেন। কিন্তু আলটিমেটলি এই সরকারের উপরে তিনি ওই যে এয়ারপোর্টে নেমে যেভাবে বলেছিলেন যে আমার কথা শুনতে হবে, ওইভাবে তার কথা কেউ এখন শুনছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না। আর তিনি কাউকে কোনো কথা বলছেন কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, এইরকম অবস্থাও তাকে দেখে মনে হচ্ছে না। ফলে কি হচ্ছে, তিনি ড্রপ আউট হওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছেন। এখন অনেকে বলার চেষ্টা করছেন স্টেপ ডাউন, ইউনূসকে দেওয়া হবে না ইত্যাদি, হাঙ্কি পাঙ্কি সবকিছু। অথচ আমার কাছে মনে হচ্ছে যাবৎকালে তিনি খুব অল্প বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন, এবং অল্প বিষয়ে তিনি কোনো কাজ করতে পেরেছেন। এবং তারপরে তার উপদেষ্টাদের কারণে, তার সহকর্মীদের কারণে, আমলার কারণে, কামলার কারণে, রাজনীতির কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে। তিনি হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন, হিন্দুকে দিয়েছেন, তারপরে নিউ ইয়র্ক টাইমসকে দিয়েছেন, ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন, তারপর আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সব সাক্ষাৎকারগুলো নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে। এবং তিনি প্রথম আলোকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সবকিছু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং সব মিলিয়ে এই জিনিসগুলো তার মনের উপর একটা ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে তিনি এই কদিন আগে যেটি বলেছেন, তিনি যেভাবে ইংরেজিতে বলেছেন, প্রকাশিত হয়েছে তার উল্টোভাবে। আবার সেই কথাগুলো তার পক্ষে কেউ, সাধারণ সমাজ থেকে কেউ তার পক্ষে না দাঁড়িয়ে উল্টোভাবে তার যে বক্তব্যগুলোকে নিয়ে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে, তাতে করে এই প্রবীণ মানুষটি রীতিমতো আস্থা হারিয়ে ফেলেছেন। এবং তারই ধারাবাহিকতা দেখা গেল তিনি বণিক বার্তার সঙ্গে বলেছেন যে ইলেকশন নিয়ে আমাদের এই সংস্কার ইলেকশন নিয়ে, এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি, বাট যদি রাজনৈতিক দলগুলো না চায়, আমরা সাথে সাথে ইলেকশন দিয়ে আমরা চলে যাব, আমরা যেখানে আছি আমরা ভালো আছি, সবকিছু আমাদের পেশায় আমরা ফিরে যেতে চাই ইত্যাদি অনেক কিছু, এই কথাগুলো বলেছেন। কিন্তু তিনি যত সহজে বলেছেন, তত সহজে কি তিনি যেতে পারবেন? তিনি যেভাবে ওই যে এয়ারপোর্টে নেমে বলেছেন আমার কথা শুনতে হবে, তো তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন, তার কথা যেহেতু এতকালই শোনা হয়নি, এখন তিনি দুর্বল অবস্থানে আছেন, সব মিলিয়ে দুর্বল অবস্থানে আছেন। তো কাজেই তার কথা এখন কেউ শুনবে না, তিনি ইচ্ছা করলে যেতে পারবেন না। শফিক রেহমান সাহেব, যেটা বিখ্যাত সাংবাদিক, তিনি বলার চেষ্টা করছেন আপনারা ডক্টর ইউনূসকে যেতে দেবেন না। আপনি কথাটা লক্ষ্য করেন যে ব্যাপারটা হলো ডক্টর ইউনূস যেন যেতে না পারেন, অভিমান করে বলেন, পালিয়ে বলেন, ক্ষমতা ত্যাগ করে বলেন, কোনো অবস্থাতেই যেন ডক্টর ইউনূস যেতে না পারেন, যেতে দেবেন না। এটা কিন্তু শফিক রেহমান সাহেব, দিন সম্পাদক শফিক রেহমান সাহেব এই কথাটা বলেছেন।
এবং এই কথার মধ্যে অনেকগুলো মেসেজ আছে, প্রচন্ড রকম যাকে বলা হয় ইঙ্গিতপূর্ণ মেসেজ আছে। তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সাম্প্রতিক বক্তব্য, এতে আমার কাছে মনে হচ্ছে যে তিনি হতাশাগ্রস্ত এবং তিনি হয়তো ভয়ও পাচ্ছেন, এবং এই বয়সে তার ভয় না পাওয়ার কোনো কারণ নাই। আমরা যারা ক্ষমতা ভোগ করছি না, আমরা শুধুমাত্র বাইরে আছি, আমরাই ভয়ে ডেইলি ৩৩ বালতি পানি খাওয়ার মতো অবস্থা, ডেইলি পানির নিচে মানে বরফের মধ্যে মাথা ঢুকিয়ে আমরা মাথা ঠান্ডা করার চেষ্টা করছি। অনেকের পেট গরম হয়ে যাচ্ছে, অনেকের নাভি গরম হয়ে যাচ্ছে, অনেকের কুস্কি দিয়ে বগল দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, বিভিন্ন রকম ডিওডোরেন্ট ব্যবহার করেও নিজেকে তারা ঠিক রাখতে পারছেন না। স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। অনেকের যারা ব্যবসা বাণিজ্য করছেন সব শুয়ে পড়েছেন, অনেকে যারা ব্যাংক চালাচ্ছেন, অনেকে ব্যাংকের এমডি হয়েছেন, চেয়ারম্যান হয়েছে, সব মিলিয়ে সব জায়গাতে একটা আতঙ্ক, ভয় এবং হতাশা। তো সেই হতাশার মধ্যে আসলে সুসংবাদটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে, যেহেতু তিনি যেতে পারবেন না, তাকে যেতে দেওয়া হবে না, তিনি চাইলেও এখান থেকে সরতে পারবেন না, ফলে তাকে ওই ক্ষমতার চেয়ারে বসে তাকে সিদ্ধান্ত নিতে হবে।